ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। ক্লাস 9-এর থার্ড সামেটিভ এক্সাম তার ভৌতবিজ্ঞান বিষয়ের 5 নম্বর স্কুল হুগলি কলেজ স্কুলের এর আগে গ্রুপ এ এবং গ্রুপ বি উত্তর করে দিয়েছি। আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি উত্তর করব। সম্পূর্ণটা দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট থাকবে, সেখানে ক্লাস 9 দেখবে 1 থেকে 16 নম্বর স্কুলের উত্তর করে দেওয়া আছে এমসিকিউ গ্রুপ এ বি এবং 1 থেকে 4 নম্বর স্কুলের বড় কোশ্চেন। শুরু করছি। 3-এর 1 গ্রুপ সি। দেখো আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্কিমিডিসের নীতি দেখে নাও। দেখো অভিনব বই থেকে পেজ নাম্বার 52-তে আছে আর্কিমিডিসের নীতি। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। এইটুকু লিখবে, ঠিক আছে। 2 নম্বর দেখো, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল প্রয়োজন? তার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই। তো দেখে নাও, ভিডিও লেন্দি হবে যেন করে রেখেছি। তারের প্রস্থচ্ছেদ হচ্ছে একক, মানে 1 ধরা যায়। এখানে 1 লিখেছি। প্রস্থচ্ছেদকে এ দিয়ে প্রকাশ করে, এরপর এরিয়া মানে প্রস্থচ্ছেদ, ইয়ং গুণাঙ্ক মান দেওয়া আছে ওয়াই। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের সূত্র বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এফ বাই এ, অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার দেখো, যেহেতু প্রস্থচ্ছেদ 1 ছিল, তার প্রাথমিক দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এল। তাহলে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে? স্মল এল সমান, যেটা বৃদ্ধি পেয়ে হলো 2L, দ্বিগুণ প্রাথমিক দৈর্ঘ্যে। তাহলে 2L থেকে এল বিয়োগ করেছি, তাহলে পেলাম কত? শুধু এল। এটা ভালো করে বুঝবে। তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল দিয়ে প্রকাশ করে দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা 2L মাইনাস এল সমান এল। তাহলে এই যে সূত্র এফ বাই এ বাই এল বাই এল স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটা এফ বাই এ, এটা এর মানে 1 বসালাম, আর ক্যাপিটাল এলটা উপরে যাবে, স্মল এলটা নিচে যাবে। তাহলে স্মল এল এর মানটাও পেয়েছি ক্যাপিটাল এল, তাহলে মান বসিয়ে দিলাম, দুটো এল কেটে যাচ্ছে, তাহলে ওয়াই সমান এফ। অতএব ওয়াই একক বল প্রয়োগ করতে হবে। বলেছে কত একক বল প্রয়োগ করতে হবে? এফ সমান ওয়াই পেয়ে গেলাম, তাহলে ওয়াই একক বল প্রয়োগ করতে হবে। এটাই হবে অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন, বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো। বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ দেখে নাও। এই দেখো, হাফ ই স্কোয়ার প্লাস জিএইচ প্লাস পি বাই ডি সমান ধ্রুবক। এখানে পিটা কি? পিটা হচ্ছে তরলের চাপ, ই হচ্ছে গতিবেগ, এই যে হাফ ই স্কোয়ার, আর ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে ভর, এইচ হচ্ছে উচ্চতা, আর জি অভিকর্ষের ত্বরণ, ডিটা হচ্ছে এম বাই ভি। এটি হলো বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে লিখবে এই বলতো, এটা অভিনব ভট্টাচার্য ব্রাদার্সের 61 পেজে আছে, দেখতে পাচ্ছে। পরের কোয়েশ্চেন, মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? দেখে নাও। দেখো, প্রাথমিক একক যা মৌলিক একক, যে ভৌত রাশিগুলি একক পরস্পর উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলি এককের সাহায্যে অন্য রাশির একক গঠন করা যায় তাদের বলা হয় মৌলিক একক। 7টি আছে মৌলিক একক: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। তারপরে যে লব্ধ একক কাকে বলে? যে ভৌত রাশিগুলির একক
এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলে। বেগ, ভরবেগ, ঘনত্ব, চাপ, ঠিক আছে, এটা লিখে নেবে, পেজ নাম্বার 2-তে আছে। দেখো 4 নম্বর কোশ্চেন, 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের একটি গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ কত? এই টাইপের কোশ্চেন খুব আসে, অ্যানুয়াল এক্সামে আসতে পারে তোমাদের। তো শোনো, ভৌতবিজ্ঞানের কোশ্চেন এবং অঙ্ক কোনোটাই কঠিন নয়, একটু বুঝে পড়বে, তুমি পারবে। দেখো, গুলির ভর স্মল m সমান 6 গ্রাম। তা গ্রামকে কেজিতে নিয়ে গেলে কী করতে হবে? 6কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর পর দশমিক বসবে, তাহলে 0.006 কেজি। কেন কেজিতে নিয়ে আসলাম? কারণ বন্দুকের ভর যেটা দেওয়া আছে ক্যাপিটাল M ধরলাম, এটা দেখতে হচ্ছে 4 কেজি। বন্দুকের প্রতিক্ষেপ বেগ এটা সমান ধরি বন্দুকের প্রতিক্ষেপ বেগ হচ্ছে ক্যাপিটাল B। তাহলে গুলির বেগ স্মল b সমান দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 500 মিটার গুলি যেতে পারে। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লেখা যায়? যে গুলির ভর ইন্টু বেগ প্লাস বন্দুকের, এটা প্লাস সাইন, বন্দুকের ভর ইন্টু বেগ সমান 0। তাহলে গুলির ভর হচ্ছে 0.006, বেগ হচ্ছে 500, আর বন্দুকের ভর হচ্ছে 4, বেগটা বের করতে হবে v। তাহলে 4v, যদি 500 দিয়ে 0.6 গুণ করো তাহলে উত্তর আসবে 3। তাহলে 4v সমান 0, এই 3টা প্লাস ছিল, তাহলে এবার থেকে উপরে গেলে সমানের ডান দিক গেলে কি হবে? মাইনাস। তাহলে v সমান ক্যাপিটাল V সমান পেয়ে গেলাম, বা -3/4 ভাগ করলে 0.07 মানে 0.75 মিটার পার সেকেন্ড। ঋণাত্মক এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ঋণাত্মক চিহ্নের অর্থ বন্দুকের গতি গুলির গতির বিপরীত, মানে যেদিকে বন্দুকের গতি তার বিপরীতে হচ্ছে গুলির গতি, ঠিক আছে, এই জন্য ঋণাত্মক বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার পেয়ে গেল -0.75 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন দেখো, কার্যকর বল এবং প্রতিমিত বল বলতে কি বোঝায়? দেখে নাও, এই দেখতে পাচ্ছ বল দুই প্রকার, একটা প্রতিমিত আর একটা হচ্ছে অপ্রতিমিত বা কার্যকর। তাহলে প্রতিমিত বল কাকে বলে? কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলোকে একত্রিত প্রতিমিত বল বলে, ঠিক আছে, এটা লিখবে। আর অপ্রতিমিত বল বা কার্যকর বল হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য না হলে ওই বলগুলিকে এক্ষেত্রে অপ্রতিমিত বল বা কার্যকর বল বলে, ঠিক আছে। এটা অভিনব 32 পাতায় আছে। পরের কোশ্চেন, এসআইতে কার্যকরের কার্যের অভিঘর্ষ এককের সংজ্ঞা দাও। তো দেখো, এই যে অভিঘর্ষ একক এবং পরম একক হয়, অভিঘর্ষ একক দুটো, একটা হচ্ছে গ্রাম সেমি আর একটা হচ্ছে কিলোগ্রাম মিটার। তাহলে এই একক কাকে বলে লিখেছে, কোশ্চেন দিয়েছি যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 1 সেমি উপরে তুলতে যে কার্য করা হয় তাকে 1 গ্রাম সেমি বলে। আবার 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বলে। তাহলে এই এককটা কাকে বলে লিখে দেবে, এইটা লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি 100 ওয়াটের বাল্ব 5 মিনিট জ্বললে কত জুল শক্তি ব্যয়িত হবে? তোমাদের বাড়িতে লাইট আছে, দেখবে বাল্ব কোনটা 15 ওয়াট, কোনটা 10 ওয়াট, ওটা এলইডি, এগুলো হচ্ছে ভাস্বর বাল্ব যেটা আগে ছিল। তাহলে কীভাবে উত্তরটা পাবে দেখে নাও, চাপ নেবে না, শিখে না বলা করে। বাল্বের ক্ষমতা পি ফর পাওয়ার, ক্ষমতা এটা হচ্ছে 100 ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, এটা মনে রাখবে, ওয়াট সমান জুল পার সেকেন্ড। তাহলে সময় টি সমান 5 মিনিট,
মিনিটকে সেকেন্ডে কনভার্ট করেছি, 5 গুণ 60 সমান 300 সেকেন্ড। মনে রাখবেন শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়। তাহলে ক্ষমতা হচ্ছে 100 ওয়াট ছিল, তাহলে 100 ইন্টু 300, আর এককটার পাশাপাশি লিখে দিন জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে জুল 3 4 শূন্য 30,000 জুল। পরের কোয়েশ্চেন, একটি সূর্যালোকের কম্পাঙ্ক 256 হার্টজ এবং উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 1.3 মিটার, তাহলে শব্দের বেগ কত? কীভাবে করবে দেখে নাও। যে প্রথমে লিখবে প্রদত্ত সূর্যালোকের কম্পাঙ্ক n সমান 256 হার্টজ, তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান 1.3 মিটার, এটা দেওয়া আছে। মাধ্যমিকে এইভাবে অঙ্ক করতে হয়, যেটা গিভেন বা প্রদত্ত আগে লিখে নিতে হয়। আমরা জানি শব্দের বেগ ভি এবং এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, তাহলে ভি সমান এন ল্যামডা, তাহলে এন হচ্ছে 256, ল্যামডা 1.3, গুণ করলে 332.8 মিটার পার সেকেন্ড। অতএব শব্দের বেগ 332.8 মিটার পার সেকেন্ড। দেখো পরের কোয়েশ্চেন, অথবা শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র যে উৎপন্ন শব্দ পৃথকভাবে চিহ্নিত করতে পারি? এই যে দেখতে পাচ্ছ, শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য এবং তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলোর মধ্যে পার্থক্য বোঝা যায়, সেটা হচ্ছে শব্দের গুণ বা জাতি। তাহলে এটা উত্তর হবে তোমার শব্দের গুণ বা জাতি। পরের কোয়েশ্চেন, আল্ট্রাসোনিক শব্দের একটি ব্যবহারিক প্রয়োগ লিখো। আল্ট্রাসোনিক সেটাকে বলা হয় শ্রবণোত্তর শব্দ। এই দেখো আল্ট্রাসোনিক হচ্ছে শ্রবণোত্তর শব্দ, তাহলে এই যে শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে। কী কাজে লাগে? শ্রবণোত্তর তরঙ্গকে কাজে লাগে মানুষের শরীরের ভিতরে কারো লিভার, পিত্তথলি, বৃক্ক, অগ্নাশয় প্রভৃতি অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে অবগত হওয়া যায়। আবার জীবাণু ব্যাকটেরিয়া প্রক্রিয়া শ্রবণোত্তর তরঙ্গকে কাজে লাগিয়ে তলের মধ্যে থাকা জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি সহজে ধ্বংস করা যায়। তাহলে যে কোনো একটা পয়েন্ট লিখবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? বদ্ধ ঘরে জল ছিটানো হলে শিশিরাঙ্কের মানের কি কোনো পরিবর্তন হবে? দেখে নাও শিশিরাঙ্ক কাকে বলে। দ্বিতীয় কোশ্চেন দেওয়া ছিল যে আবদ্ধ ঘরে জল ছিটালে শিশিরাঙ্কে কী পরিবর্তন হয়? তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আবদ্ধ ঘরে জল ছিটালে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান বেড়ে যায়। এটা 395 পাতায় রায়ান মার্টিন। আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি বা বেশি থাকায় বায়ু সামান্য ঠান্ডা হলেই উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পরে অর্থাৎ শিশিরাঙ্কের মান বেড়ে যায়। তাহলে অ্যান্সারটা হবে শিশিরাঙ্কের মান বাড়ে। তাহলে যে কোশ্চেনটা শিশিরাঙ্কের কোনো মানের পরিবর্তন হয়, তাহলে শিশিরাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে? পরের কোশ্চেন, এক্স 92 235 ইংরেজিতে বলি 235 পরমাণু থেকে দুটি প্রোটন, দুটি নিউট্রন বেরিয়ে গেলে নতুন যে পরমাণুটি সৃষ্টি হবে তার পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। তো দেখে নাও,
ধরো এক্স এটাকে বলে পারমাণবিক সংখ্যা, এটাকে বলে ভর সংখ্যা। তাহলে দুটো প্রোটন যদি প্রথমে বেরিয়ে আসে নির্গত হয়, তাহলে এটাতে পারমাণবিক সংখ্যা মানে কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন সংখ্যা থাকে সেটাই পারমাণবিক সংখ্যা। তাহলে -2p মানে দুটো প্রোটন যদি নির্গত হয় তাহলে হবে 90। তাহলে যে ওয়াই পরমাণু ধরছি, যেটা নতুন মৌল তৈরি হলো ওয়াই পারমাণবিক সংখ্যা 90 হবে। এবং ভর সংখ্যা কাকে বলে? মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন সংখ্যা থাকে তাদেরকে একত্রে ভর সংখ্যা। তাহলে দুটো প্রোটনও বেরোবে, তাহলে 233 হয়ে গেল। এবং যেটা পেলাম সেটা এখানে আবার লিখলাম। তাহলে -2n, n ফর নিউট্রন, p ফর প্রোটন, আর e ফর ইলেকট্রন হয় তোমরা জানো। তাহলে এটা কত হবে? ওয়াই, এটা 90 হবে। নিউট্রন যদি নির্গত হয় তাহলে শুধু ভর সংখ্যার পরিবর্তন হবে, 2 কমে যাবে, 233 থেকে 231। অতএব নতুন পরমাণু যেটা তৈরি হলো তার পরমাণু ক্রমাঙ্ক কত দেখতে পাচ্ছ? 90, আর ভর সংখ্যা হচ্ছে উপরেরটা 231, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। এই কোশ্চেনটা অনেক পেজে থাকছে দেখতে পাচ্ছি, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এটাই লিখবে। এখান থেকে এটা একটা ত্রুটি, এটা একটা ত্রুটি, দুটো। পেজ নাম্বার 71 অভিনব মানে ভট্টাচার্য ব্রাদার্সের যে প্রকাশনী সেখান থেকে পেয়ে যাবে 71 পথে, এখান থেকে এটুকু। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা এখানে আছে। কার্বনের C12 আইসোটোপের 0.012 কিলোগ্রামে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেই সংখ্যাকে, অর্থাৎ 6.022 × 10⁻23 তাকে বলছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন হচ্ছে 6.022 × 10⁻23। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই মান উষ্ণতার উপর নির্ভর করে? উত্তর হবে না, উষ্ণতা উপর নির্ভর করে না। পরের কোশ্চেন, পদার্থের দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা হয় কেন? দেখে নাও। 11টা দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করার প্রয়োজন হয় কেন? কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রব্যের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট, মানে পরিবর্তনে পদার্থের দ্রাব্যতা পরিবর্তন হয়। উষ্ণতা বাড়লে কিছু পদার্থের দ্রাব্যতা বাড়ে, পদার্থের দ্রাব্যতা কমে যায়। তাই দ্রাব্যতার সঙ্গে উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। পরের কোশ্চেন, অঙ্ক 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত? এখানে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রাব বা সলিড, আর 20 গ্রাম জল এটা সলভেন্ট বা দ্রাব মানে দ্রাবক। তাহলে কীভাবে করতে হবে? দ্রাবের অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটের ভর হচ্ছে 12 গ্রাম, আর দ্রাবকের ভর, দ্রাবক মানে জল, দ্রাবকের ভর হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে। দ্রাবের ভর হচ্ছে 12, দ্রাবকের ভর 20 গ্রাম। তাহলে দ্রাব্যতার সমান, এই সূত্রটা মুখস্থ রাখবে, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। যেহেতু দুটোই ভরের অনুপাত, তাহলে ভর একক কেটে যাবে, ইউনিটলেস বা একক বিহীন। তা দ্রাবের ভর 12, এটা 20 × 100, 5 হলো 5 × 60। অর্থাৎ ওই উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট KNO3 এর দ্রাব্যতা হচ্ছে 60। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। প্রথম থেকে দেখে নাও, দ্রাবের ভর 12 গ্রাম, দ্রাবকের ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে দ্রাব্যতার সমান এই সূত্রটা করবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, নির্দেশক কাকে বলে? প্রশমন ক্রিয়া এটির ভূমিকা কি? দেখে নাও। এই দেখো, যে সকল পদার্থ অ্যাসিড, ক্ষার প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং নিজেদের বর্ণের পরিবর্তনের দ্বারা
অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার সমাপ্তিকরণ বা এন্ড পয়েন্ট নির্দেশ করে, তাদেরকে অ্যাসিড ক্ষারক নির্দেশক বলে। দেখবে আমার যে চ্যানেল, সেখানে অ্যামেজিং সায়েন্স বা সায়েন্স এক্সপেরিমেন্ট করে দেওয়া আছে, দেখবে নির্দেশক কীভাবে ব্যবহার করা হয়। তোমরা অবশ্যই মডেল টিউটোরিয়ালে দেখবে, অনেক প্র্যাকটিক্যাল ভিডিও পাবে, 11, 12, 10, 9। তাহলে এটা হচ্ছে নির্দেশক। এবার নির্দেশকের ভূমিকা, এই যে নির্দেশকের সাহায্যে দ্রবণের আম্লিক ও ক্ষারীয় প্রকৃতি নির্ণয় করা যায়। একটা দ্রবণ আম্লিক না ক্ষারকীয়, সেটা ওই পরীক্ষা নলে সেই দ্রবণের মধ্যে 2 থেকে 3 ফোঁটা নির্দেশক যোগ করলে বুঝতে পারি। যেমন ধরো ফেনোলাফথেলিন, একটা দ্রবণ যদি আম্লিক হয় তাহলে ফেনোলাফথেলিন যোগ করলে আম্লিক দ্রবণে বর্ণহীন হয়, ইত্যাদি। যদি ক্ষারীয় দ্রবণে যোগ করো গোলাপি হবে। একটা উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ প্রভাব আলোচনা করো। দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব, এটা 110 পাতা অভিনব, এখান থেকে এইটুকু লিখে দেবে। এই যে সাদা বর্ণের এনামেল থাকে, তার উপরে হাইড্রক্সি অ্যাপেটাইট, সেটি অদ্রাব্য, মুখের মধ্যেকার পিএইচ যদি 5.5 থেকে কমে যায়, তাহলে এনামেল দ্রবীভূত হতে শুরু করে, অর্থাৎ এনামেলের ক্ষয় হয়। এই জন্য খাবার পর আমাদের মুখে যে দাঁত ও মাড়ির সঙ্গস্থলে সুগার জাতীয় খাবার থাকলে মুখের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া ওই খাদ্যের বিভাজন ঘটিয়ে বা বিয়োজন ঘটিয়ে অ্যাসিড উৎপন্ন করে, এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড অন্যতম। তাহলে এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন, মিশ্র পদার্থের উপাদানগুলির পৃথকীকরণের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো দেখে নাও, এই যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণের প্রয়োজনীয়তা, এটা অভিনব, 117 পাতায় আছে। এখান থেকে 1 নম্বর পয়েন্ট, 2, 3, ঠিক আছে। বিশেষ করে কোনো রাসায়নিক বিক্রিয়া একাধিক পদার্থ উৎপন্ন হলে তাদেরকে পৃথক করা যায়। ভূগর্ভস্থ খনিজ তেল বা পেট্রোলের মধ্যে বিভিন্ন অংশ, যেমন পেট্রোল, ডিজেল, প্যারাফিন প্রভৃতি, এদেরকে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এদের পৃথক করা প্রয়োজন, বা পদার্থটির ভৌত রাসায়নিক ধর্ম জানার জন্য, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, জলে কি জাতীয় যৌগ দ্রবীভূত হলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয়? হু নির্দেশিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? দেখে নাও। দেখো, প্রথম উত্তরটা, জলে যদি আর্সেনিয়াস অক্সাইড H2O3 এবং আর্সেনিক অক্সাইড বায়ুতে মেশে, তখন এরা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় আর্সেনিয়াস অ্যাসিড H2AS, আর্সেনিকের চিহ্ন হচ্ছে ASO3, এই যে আর্সেনিয়াস অ্যাসিড উৎপন্ন করে এবং আর্সেনিক অ্যাসিড উৎপন্ন করে, এটি আর্সেনিক দূষণের কারণ। এবং হু নির্দেশিত পানীয় জল আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। একটা কথা মনে পড়ছে, আমার এসএসসি ইন্টারভিউয়ের সময় এই কোয়েশ্চেনটা করেছিল যে স্কুলে আপনি কীভাবে আর্সেনিককে পৃথক করবেন, জলের মধ্যে আর্সেনিক থাকলে পৃথক করবে। তোমরা যদি কেউ পারো কোয়েশ্চেনের অ্যান্সারটা দেবে। জলে উপস্থিত আর্সেনিককে কীভাবে দূরীভূত করা হয় বা রিমুভ করা হয়, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়? ইউট্রোফিকেশন হচ্ছে এই যে জলের মধ্যে অতিরিক্ত সারের উপস্থিতি, বিশেষ করে ফসফেট, ঠিক আছে, জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি করে। দ্রুত বৃদ্ধির ঘটনাকে অতি পুষ্টিকতা বা ইউট্রোফিকেশন বলে। এটুকু লিখে দেবে। পেজ নম্বর 129 পাতায় আছে, অভিনব। দেখো, গ্রুপ ডি এর এই 1, 2, 3 বই আছে, দিয়ে যাবে। এবার দেখো 3-টা, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র, এটা তাপের মধ্যে পাবে 145 পাতায়। এই যে জুলের সূত্র, কার্য সম্পূর্ণরূপে তাপে কিংবা তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হলে কৃতকার্য রূপান্তরিত পরস্পর সমানুপাতিক, অর্থাৎ W প্রপোর্শনাল টু H, ঠিক আছে। এটা লিখে দেবে। এবার কোশ্চেন দিয়েছে 1 ক্যালোরি সমান কত আগ? 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার আমরা জানি 4.2 ইন্টু 1 জুল সমান হচ্ছে 10⁻⁷ আগ। তাহলে অ্যান্সার হবে 1 ক্যালোরি সমান 4.2 ইন্টু 10⁻⁷ আগ। এবার দেখো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায়?
এর একটি সুবিধা। জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা লিখে দেবে 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি পর্যন্ত জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন। অর্থাৎ তরলের ক্ষেত্রে কী হয়, উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে আফটার 4 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কমে যায়, আফটার 4 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আর এই সুবিধাটা এটা লিখবে যে জলজ বা সামুদ্রিক জীবেরা শীতপ্রধান দেশে খুব ঠান্ডার দিনে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। একটু ব্যাখ্যা করবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অঙ্ক দিয়েছে O816 এবং আর্গন 1840 মৌল দুটি ইলেকট্রনিক বিন্যাস দেখাও, এদের মধ্যে নিষ্ক্রিয় মৌল কোনটি? ধরো অক্সিজেন 816, তাহলে ইলেকট্রনিক বিন্যাস তাহলে পারমাণবিক সংখ্যা 4, তাহলে কেতে 2, এলে 6টা, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 6টা। আর আর্গন 1840 ইলেকট্রনিক বিন্যাস কী হবে? কেতে 2, এলে 8টি, এমএও 8টি। যে সমস্ত পরমাণুর বাইরের পক্ষে 8টি ইলেকট্রন থাকে, একমাত্র ব্যতিক্রম হিলিয়াম। তাহলে আর্গন, এটা উত্তর হবে যে আর্গন নিষ্ক্রিয় মৌল। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলে। ইলেকট্রনিক বিন্যাস প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 6টি, 2, 8, 8, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। পরের কোয়েশ্চেন, 9 গ্রাম জলে মোট অণু সংখ্যা কত? এর মধ্যে কটি হাইড্রোজেন, কটি অক্সিজেন পরমাণু আছে? তাহলে জলের মানে H2O এর আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলে। হাইড্রোজেনের এক একটা পরমাণু হচ্ছে 1, তাহলে 2 × 1 + 16 = 18 গ্রাম। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো, মানে 6.022 × 10⁻23। তাহলে 9 গ্রাম জলে 1 গ্রাম 9 গ্রাম বের করতে হবে ক্যালকুলেশন করে। তাই 6.022 × 10⁻23/18, তাহলে এটা গুণ হয়ে যাবে 9/18। এটা কাটাকাটি করলে 2 দিয়ে ভাগ করলে 3.011 × 10⁻23। তাহলে কোশ্চেনটা ছিল যেটা 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে এটা হচ্ছে অণু। এবার বলেছে এর মধ্যে কটি হাইড্রোজেন, কটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটা অণু বেরিয়ে গেল 9 গ্রাম জলে। অতএব 9 গ্রাম জলে H পরমাণু, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেখো, বুঝতে পারো কিনা। H2ওর ভেতরে কটি হাইড্রোজেন আছে? 2টো, অক্সিজেন আছে 1টি। তাহলে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, এই 2 দিয়ে যেটা অণুর সংখ্যা ছিল ওটা গুণ করতে হবে। তাহলে 2 × 3.011 × 10⁻23, এই 2টা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে গুণ করলে সে আগেরটাই পেয়ে যাবো 6.022 × 10⁻23। কিন্তু 9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? অক্সিজেন কটা পরমাণু আছে? কিছু না, মানে 1 আছে। তাহলে 1 দিয়ে গুণ করার মানে ওইটাই হবে। অ্যান্সার হবে তোমার 9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা 3.011 × 10⁻23, মানে 1 দিয়ে গুণ করার মানে এটাই। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেন দেখো, একটা অঙ্ক দিয়েছে NaOH 2 লিটার জলের দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণটি মোল দেখো
এনওএইচের 2 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম এনওএইচ আছে। তাহলে 20 গ্রাম এনওএইচ মানে কত মোল সেটাকে বের করে নিই। 20 গ্রাম এনওএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান 20 যে আণবিক ভর সোডিয়াম 23, এন হচ্ছে 23, হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হবে 40 হবে। এনওএইচ বের করলে 40 সমান কাটাকাটি করলে 1/2 সমান হাফ মোল। ঠিক আছে, 20 গ্রাম মানে হাফ মোল। তাহলে এখানে বলেছে 2 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম এনওএইচ আছে, তাহলে মোল পার লিটার এককে মাত্রা কত। তাহলে আমরা লিখতে পারি 2 লিটার দ্রবণে এনওএইচ আছে বা উপস্থিত আছে সমান সমান হাফ মোল। তাহলে 1 লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে চলে যাবে 2, তাহলে 1/4, তার মানে 0.25 মোল। তাহলে 1 লিটার দ্রবণে কত আছে 0.25 মোল, অতএব মোল পার লিটার এককে মাত্রা কত, অতএব মোল পার লিটার এককে মাত্রা সমান 0.25 মোল পার লিটার। দেখো আমি খাতায় লিখি এবং মোবাইল দিয়ে এটা ভিডিও বানাই, এই জন্য হয়তো একটু লেখা 19-20 হবে, একটু মানিয়ে নেবে। নেক্সট হচ্ছে আরেকটি অঙ্ক দিয়েছে, দেখো আরেকটি প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি শ্রুতিগোচর, কোনটি শব্দের তর, কোনটি শব্দতর শব্দ। তো এটা শিখতে গেলে প্রথমে তোমাকে এইটা মনে রাখতে হবে যে শ্রুতিগোচর বা অডিয়েবল সাউন্ড। এই যে শ্রুতিগোচর শব্দ হচ্ছে সোনিক সাউন্ড, মানে কোনো শব্দ উৎসের কম্পন যদি সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, সেই উচ্চ থেকে উৎপন্ন শব্দকে শ্রুতিগোচর বলে। 20 থেকে 20,000 বার। যখন কোনো বস্তু কম্পন সেকেন্ডে 20 বারের কম হলে তাকে বলছে শ্রবণেতর বা ইনফ্রাসনিক। আর কোনো বস্তু কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি হলে তাকে বলছে শ্রবণোত্তর বা আল্ট্রাসনিক। তাহলে এখানে বলেছে, দেখো এই দেখতে পাচ্ছ শ্রুতিগোচর, তাহলে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থেকে আছে শ্রুতিগোচর, তাহলে 1500, তারপর হচ্ছে 75। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই খাতায়, তোমার শ্রুতিগোচর হচ্ছে 1500 হার্টজ আর 75 হার্টজ। আর 20 কম থেকে আছে 12 আছে আর 7.5, এটা হচ্ছে শ্রব। এখানে যেটা দিয়েছি শব্দেতর সেটা হচ্ছে 12 হার্টজ আর 7.5 7.5 হার্টজ। ঠিক আছে, আর একটা লাস্ট আছে শব্দোত্তর। শব্দোত্তর হচ্ছে তোমার 45,000 হার্টজ, একটাই পড়ে আছে, আর 25 কিলো হার্টজ মানে 25,000 হার্টজ। তাহলে এটা এই দুটো উত্তর হবে 45,000 25 কিলো হার্টজ। তোমাদের ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি বাকি স্কুলগুলোর বড় কোশ্চেনের ভিডিও আপলোড করব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে অন্যান্য স্কুলগুলোর 1 থেকে 16 MCQ, মানে গ্রুপ এ গ্রুপ বি উত্তর। ঠিক আছে, সকলে ভালো করে পড়াশোনা করো। গতকাল মহালয়া গিয়েছে, সামনে কদিন পরে দুর্গাপুজো, আনন্দ করবে। ঠিক আছে, ভালো থেকো।